এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 131 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 131 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গমিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি পার্ক রয়েছে, তাই না? পার্কটি হচ্ছে কেমন? আয়তাকার। আয়তক্ষেত্র কেমন থাকে? আমরা জানি আয়তক্ষেত্র থাকে এই ধরনের, তাই না? অর্থাৎ এর উপরের বাহু এবং নিচের বাহু এই দুটি বাহু সমান থাকে এবং পাশের দুটি বাহু কিন্তু সমান থাকে। অর্থাৎ আমরা বলতে পারি বিপরীত বাহুগুলো সমান থাকে। তাহলে এরকম একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ হচ্ছে 50 মিটার। প্রস্থ বলতে আমরা কি বুঝি? প্রস্থ বলতে বুঝি কিন্তু এই পাশে যে দুটি পাশ থাকে সেটিকেই কিন্তু বলা হয় প্রস্থ, তাই না? তাহলে প্রস্থ হচ্ছে 50 মিটার এবং বলা হয়েছে এর ক্ষেত্রফল 4250 বর্গমিটার। ক্ষেত্রফল মানে আমরা কি বুঝি? ক্ষেত্রফল মানে এই যে পার্কটি, এই পার্কের ভিতরে মোট জায়গা রয়েছে 4250 বর্গমিটার। এবারে আমাদেরকে বলা হয়েছে পার্কটির দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? দৈর্ঘ্য মানে কিন্তু এই যে বড় দুটি পাশ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পাশকেই কিন্তু বলা হয় দৈর্ঘ্য, তাই না? তাহলে এই পার্কের দৈর্ঘ্য কত মিটার সেটি কিন্তু আমাদের এবার নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিভাবে করে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি? দেখো, এটি যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কিন্তু একটি সূত্র রয়েছে, ঠিক আছে? সেই সূত্রটা হচ্ছে কি? দৈর্ঘ্যের সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দেখো, আমাদের ক্ষেত্রফলও দেওয়া রয়েছে, আবার প্রস্থও দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু দৈর্ঘ্যটাকে খুব সহজেই পেয়ে যাব। তাহলে 4 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা এবারে 4 নাম্বার দিয়ে লিখতে পারি দেওয়া আছে। আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে। আমাদের কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল কত? আমরা লিখব দেওয়া আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান, আমাদের ক্ষেত্রফল বলা হয়েছে 4250 বর্গমিটার, তাই না? 4250 বর্গ মিটার। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে দেওয়া আছে ক্ষেত্রফল সমান 4250 বর্গমিটার এবং আমাদের কিন্তু আরও একটি জিনিস দেওয়া রয়েছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে প্রস্থ, তাই না? তাহলে আমরা এবারে নিচে লিখব এবং প্রস্থ। দেখো, ক্ষেত্রফলের নিচে আমরা লিখব হচ্ছে প্রস্থ সমান, প্রস্থ দেওয়া রয়েছে কত মিটার? বলা হয়েছে কিন্তু 50 মিটার। আমরা এই জন্য লিখে দেব 50 মিটার। আচ্ছা, আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 4250 বর্গমিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে শুধুমাত্র 50 মিটার। এখন আমরা কি লিখব? আমরা জানি যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, দৈর্ঘ্যের কিন্তু একটি সূত্র রয়েছে, সেই সূত্রটিকে কিন্তু এবার আমরা লিখব, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে আমরা জানি, লিখব হচ্ছে আমরা জানি, আমরা জানি আয়তক্ষেত্রের 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 দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো, আমরা এখানে লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান, এখন দৈর্ঘ্যের যে সূত্রটি দেওয়া রয়েছে সেটি কিন্তু আমরা লিখে দেবো, তাই না? আমরা জানি দৈর্ঘ্যর সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ঠিক আছে? এবং শেষে যেহেতু মিটার রয়েছে আমরা কিন্তু লিখে দেবো শুধুমাত্র মিটার। বর্গ মিটার কিন্তু লিখবো না, কেন? কারণ আমরা জানি বর্গ মিটার কথাটা কিন্তু শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রেই এটিকে আমরা লিখতে পারি, তাই না? যখন ক্ষেত্রফল নির্ণয় করি তখন এই বর্গ কথাটি আমরা লিখতে পারি, ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে কিন্তু এই বর্গ কথাটি থাকবে না। আচ্ছা, যার কারণে আমরা এখানে লিখলাম শুধুমাত্র মিটার। এবারে এই সূত্রটিকে ব্যবহার করে যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করি, দেখো আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন প্রথমে বলা হয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল রয়েছে কত? 4250, তাই না? তাহলে ক্ষেত্রফলের জায়গাতে আমরা লিখলাম 4250। এরপরে একটি ভাগ চিহ্ন রয়েছে, আমরা ভাগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপর বলা হয়েছে প্রস্থ। প্রস্থ রয়েছে কত? 50 মিটার। তাহলে এই 50কে কিন্তু লিখে দেবো আমরা এই জায়গাতে। এবারে শেষে রয়েছে মিটার, আমরা লিখে দিলাম মিটার। এখন একটু আলাদা জায়গাতে যদি আমরা 4250কে 50 দ্বারা ভাগ করি, দেখো মাঝখানে কিন্তু ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ভাগটি যদি একটু আলাদা জায়গাতে করি, আমরা দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 50 এবং মাঝখানে রাখবো হচ্ছে 4250। এখন যদি ভাগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এই 50-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তাই না? দুইটি অঙ্ক। তার মানে আমরা শুরুতে দেখবো যে এইখান থেকে প্রথম দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা।
প্রথম দুটি অঙ্ক মিলে হয়ে যায় দেখো 42, তাই না? 4 এবং 2 এই দুটি মিলে হয়ে যায় 42। 42কে কি 50 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। কেন? কারণ 42 কিন্তু ছোট, তাই না? আমরা জানি ভাগের ক্ষেত্রে এই সংখ্যাটিকে ওর থেকে বড় হতে হয়। আচ্ছা, যেহেতু 42 ছোট, তার মানে ওর সঙ্গে আমরা আরও একটি অঙ্ককে নিব। দেখো এইখানে 3টি অঙ্ককে এবার যদি আমরা নিই তাহলে পাচ্ছি হচ্ছে 425। এখন 50-এর সঙ্গে আমরা দেখব যে কতকে গুণ করলে 425-এর সব থেকে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আচ্ছা দেখো, 50-এর সঙ্গে যদি আমরা এবারে 8কে গুণ করি, 8কে গুণ করলে কত হয়? 8 শূন্য গুণে 0, 5 8 40, আমরা কিন্তু পাচ্ছি 400। এবারে 50-এর সঙ্গে যদি আমরা 9কে গুণ করি, দেখুন 8-এর পরে হচ্ছে 9, 9কে গুণ করলে কিন্তু হয়ে যাবে 450। তার মানে কিন্তু এই 425-এর চেয়ে বড় হয়ে যাবে, তাই না? আমরা জানি বড় হলে কিন্তু হবে না, যার কারণে এটিকেই কিন্তু আমরা এবারে নিব। অর্থাৎ যেহেতু 8 দ্বারা গুণ করে আমরা 400 পাচ্ছি, যার কারণে এই 8কে লিখে দেবো হচ্ছে আমরা এই জায়গাতে, এবং এই 400কে লিখে দেবো কিন্তু আমরা এই 425-এর নিচে, তাই না? এখন দেখো 425 থেকে নিচের 400কে যদি আমরা বিয়োগ করি, 5 থেকে 0 বিয়োগ করলে 5ই থেকে যায়, লিখে দিলাম 5। 2 থেকে 0 চলে গেলে 2ই থেকে যায়, লিখে দিলাম 2। 4 থেকে 4 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 25। এবারে দেখো এই পাশে যে শূন্যটি, এটি কিন্তু এখনও ভাগ করা হয়নি, যার কারণে এটিকে আমরা সরাসরি এবারে নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, যখন নিচের আনলাম আমরা, তখন এখানে মোট হয়ে গেল কত? 250। এবারে দেখবো যে 50-এর সঙ্গে কতকে গুণ করলে 250 হয়। আমরা জানি 50-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, দেখো 5 এবং 0কে গুণ করলে হয় 5 শূন্য গুণে 0, 5 এবং 5কে গুণ করলে হয় 5 5 25। অর্থাৎ এখানে কিন্তু মোট আমরা 250 পেয়ে গেছি, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে পাচ্ছি? 5 দ্বারা, যার কারণে এই 5কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, এবং 5 50-এ যেহেতু আমরা 250 পাচ্ছি, 250কে লিখবো নিচে। এবারে এই 250 থেকে 250কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু বুঝতে পারি আমাদের ভাগটি করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? 85, তাই না? তাহলে এইখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো 85 মিটার। এটি কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 85 মিটার। দেখো আমরা কিন্তু উত্তর দিয়ে লিখে দেবো হচ্ছে 85 মিটার। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এই যে রাফটি আমি করেছি, এটি কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? আমাদের অঙ্কের জায়গাটা সবসময় যেন ফ্রেশ থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল হলো 1.2 বর্গ কিলোমিটার, তাই না? তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে যে ভূমি কত কিলোমিটার। তাই না? দেখো আমরা যদি এই চিত্রটিকে, অর্থাৎ এই ত্রিভুজটিকে একটু অঙ্কন করার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি এই যে হচ্ছে সেই ত্রিভুজটি, ঠিক আছে? এখন আমরা এই ত্রিভুজের এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি, দেখো এই ভূমি থেকে এই সোজা উপরে যে এইভাবে যদি আমরা একটি দাগ দিই, দেখো তাহলে এই দাগটিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে উচ্চতা, তাই না? আচ্ছা, এখন বলা হয়েছে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 0.8 কিলোমিটার, অর্থাৎ এই উচ্চতা হচ্ছে 0.8 কিলোমিটার এবং ক্ষেত্রফল মানে কি? এই ত্রিভুজের ভিতরে মোট জায়গা রয়েছে 1.2 বর্গ কিলোমিটার। এবার আমাদের বের করতে বলা হয়েছে এই ত্রিভুজের ভূমি কত কিলোমিটার। ভূমি মানে কি? ভূমি মানে কিন্তু এই নিচে যে দাগটি থাকে, তাই না? এটিকেই কিন্তু বলা হয় ভূমি। তাহলে এই ভূমি কত কিলোমিটার, এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? যেহেতু আমাদের উচ্চতাও দেওয়া রয়েছে, আবার ক্ষেত্রফলও দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই দুটিকে ব্যবহার করে আমরা কীভাবে করে ভূমিটাকে বের করতে পারি? দেখো, ত্রিভুজের ভূমি নির্ণয় করার জন্য আমাদের কিন্তু একটি সূত্র রয়েছে, তাই না? এই সূত্রগুলো কিন্তু অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে। আচ্ছা, ত্রিভুজের ভূমি নির্ণয় করার সূত্রটি হলো কি? আমরা জানি ত্রিভুজের ভূমি সমান ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। অর্থাৎ এই ক্ষেত্রফলের সঙ্গে আমরা 2কে গুণ করব এবং তারপরে যা পাবো সেটির সঙ্গে কি করব? আমরা ভাগ করব উচ্চতাকে, তাই না? এই যে উচ্চতা দেওয়া রয়েছে, এটিকে আমরা ভাগ করে দেব। আচ্ছা, তাহলে এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কটি খুবই সহজেই সমাধান করতে পারি। আচ্ছা দেখো, তাহলে 5 নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি? বন্ধুরা, আমরা 5 নাম্বার দিয়ে লিখতে পারি দেওয়া আছে, আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা, আমাদের কিন্তু উচ্চতা দেওয়া রয়েছে, তাই না? আমরা লিখলাম হচ্ছে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা সমান, উচ্চতা দেওয়া রয়েছে কত মিটার? আমাদের বলা হয়েছে 0.8 কিলোমিটার,
তাই না, 0.8 কিলোমিটার। এবং এবং ত্রিভুজের আমাদের কিন্তু বলা হয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাও কিন্তু দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা লিখলাম এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া রয়েছে 1.2 বর্গ কিলোমিটার, তাই না? আচ্ছা, এটি কিন্তু আমাদের বইতে দেয়াই রয়েছে, যার কারণে আমরা লিখলাম দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা সমান 0.8 কিলোমিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1.2 বর্গ কিলোমিটার। এখন আমরা কি করব, আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে ভূমি কত, তাহলে ত্রিভুজের ভূমির যে সূত্রটি রয়েছে সেই সূত্রটিকে কিন্তু এবার আমরা লিখব, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে আমরা জানি ত্রিভুজের ভূমি, সমান, ত্রিভুজের ভূমির সূত্রটি হচ্ছে কি, ত্রিভুজের ভূমি সমান, আমরা একটি ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের ভিতরে লিখব হচ্ছে ক্ষেত্রফল এর সঙ্গে আমরা গুণ করব হচ্ছে 2কে, ক্ষেত্রফল গুণ 2। হ্যাঁ, এরপর আমরা এই ব্র্যাকেটটাকে এখানে শেষ করব এবং শেষে গিয়ে লিখব হচ্ছে ভাগ উচ্চতা। আচ্ছা, দেখো তাহলে আমরা ত্রিভুজের ভূমির যে সূত্রটি লিখেছি সেটা হচ্ছে কি, ত্রিভুজের ভূমি সমান ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। এখন এই সূত্রটিকে ব্যবহার করে কিন্তু আমরা খুবই সহজেই ভূমিটাকে নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা দেখো, এই সমানের নিচে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এবারে প্রথমে বলা হয়েছে কি ক্ষেত্রফল, তাই না? আমরা এই ব্র্যাকেটটাকে একই রকমভাবে আমরা যদি রেখে দিই, দেখো প্রথমে বলা হয়েছে ক্ষেত্রফল তো আমাদের দেওয়া রয়েছে 1.2, তাই না? তাহলে এই 1.2কে আমরা শুরুতে লিখবো, আমরা লিখে দিলাম 1.2। এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। তারপরে রয়েছে 2, আমরা এই 2টাকেও একই রকমভাবে লিখে দিলাম। এরপর দেখো ব্র্যাকেটটা এখানে এসে শেষ হয়েছে, আমরা এখানে কিন্তু ব্র্যাকেটটাকে শেষ করে দিলাম। এরপরে বলা হয়েছে ভাগ, আমরা ভাগটাকেও একই রকমভাবে রেখে দিলাম এবং তারপরে বলা হয়েছে উচ্চতা আমাদের দেওয়া রয়েছে কত? উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 0.8 কিলোমিটার, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 0.8, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটি ভূমি নির্ণয় করতেছি, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে শুধুমাত্র কিলোমিটার লিখবো, এই বর্গটাকে কিন্তু আমরা লিখবো না, কারণ আমরা জানি বর্গ কখন লিখতে হয়, শুধুমাত্র ক্ষেত্রফল যখন আমরা বের করব তখন বর্গটাকে লিখতে হয়, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু ভূমি নির্ণয় করি, যার কারণে কিন্তু আমরা শুধুমাত্র কিলোমিটার এখানে লিখে দেবো, বর্গটাকে এখানে আর লিখবো না। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। এবার নিচের লাইনে এসে যে কাজটি করব, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ রয়েছে, আবার এখানে ভাগ রয়েছে। তাহলে কোনটির কাজ আগে করব? গুণের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব? দেখো নিয়ম অনুযায়ী কিন্তু ভাগের কাজটাকে আগে করতে হয়, তবে এইখানে যেহেতু আমরা একটি বন্ধনী দেখতে পাচ্ছি, মানে ব্র্যাকেট দেখতে পাচ্ছি, যদি ব্র্যাকেট থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরের কাজটিকে আগে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যে গুণ রয়েছে গুণের কাজটাকে আগে করব। এই গুণের কাজটাকে যদি আমরা করি, দেখো আমরা এই 1.2কে যদি 2 দ্বারা গুণ করি, দেখো 1.2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4, 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2। এবারে যেহেতু এখানে একটি দশমিক রয়েছে, দশমিকটাকে আমরা কোথায় বসাবো? আমরা দেখবো যে উল্টো দিক থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যার আগে দশমিক, তার মানে উত্তরেও কিন্তু 1 সংখ্যার আগে এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে গেল 2.4, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2.4। এখন দেখো এই গুণের কাজটুকু করে কিন্তু আমরা 2.4 পাচ্ছি, তাই না? যখন আমরা একটি মাত্র সংখ্যা পেয়ে যাব তখন কিন্তু এই বন্ধনীটা আর আমরা ব্যবহার করব না, ঠিক আছে? এখন আমরা বন্ধনীটাকে উঠিয়ে দেব। এরপরে বাকি রইল ভাগ 0.8, এটিকে আমরা একই রকমভাবে রেখে দেবো। হ্যাঁ, এখানে আমরা লিখে দেবো হচ্ছে ভাগ 0.8, শেষে কিলোমিটার রয়েছে, আমরা লিখে দেবো কিলোমিটার। আচ্ছা, এরপর নিচের লাইনে একটি সমান চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে এবারে বলা হয়েছে 2.4 ভাগ 0.8, অর্থাৎ 2.4কে এবারে আমরা ভাগ করব 0.8 দ্বারা, তাই না? আচ্ছা, এই ভাগটি যদি আমরা একটু আলাদা জায়গাতে করি, প্রথমে কিন্তু আমরা লিখব 0.8, তাই না? আমরা শুরুতে লিখব হচ্ছে, দেখো আমরা শুরুতে লিখব হচ্ছে 0.8 এবং মাঝখানে আমরা লিখব হচ্ছে 2.4, আমরা লিখব 2.4। এখন যদি ভাগ করি, দেখো আমরা জানি ভাগের ক্ষেত্রে এই যে ভাজক, এই ভাজকের ঘরে কখনোই দশমিকটাকে রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে আমরা এবারে কী করব? একদম ডান পাশে নিয়ে আসবো। যখন এটিকে ডান পাশে নিয়ে আসবো তখন কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তখন আর দশমিক সংখ্যায় থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এই দশমিকটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কয়টি সংখ্যাকে টপকে এই পাশে আসবেও? ও কিন্তু একটি সংখ্যাকে টপকে, অর্থাৎ এক ঘরকে টপকে ডান পাশে আসবে, তাই না? তাহলে
ও যদি অর্থাৎ এই দশমিকটি যদি এক ঘরকে টপকে ডান পাশে আসে, তাহলে এইখানের যে দশমিক এটিও কিন্তু এক ঘরকে টপকে ডান পাশে অর্থাৎ এই জায়গাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে দশমিক দেখো এখন কিন্তু আর আগের জায়গাতে নেই। এখন এই জায়গাতে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি 0.8। 0.8কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 8, তাই না? এটি কিন্তু এখন আর দশমিক ভগ্নাংশে নেই। এবং এইখানে 2 এবং 4 মিলে কিন্তু হয়ে গেল 24, এটি হয়ে গেল শুধু 8, এটি হয়ে গেল 24। এখন কিন্তু আমরা ভাগ করতে পারবো, তাই না? এখন আমরা দেখবো যে 8-এর সঙ্গে কতকে গুণ করলে 24 হয়। আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, তে 8 24, তাই না? আমরা যদি আবারও 8-এর ঘরে নামতে পড়ি, দেখো আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, তে 8 কিন্তু 24, অর্থাৎ 8-এর সঙ্গে 3কে গুণ করলে হয় তে 8 24। আচ্ছা, 24 থেকে 24 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি কিন্তু শুধুমাত্র 3, তাই না? তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখব শুধুমাত্র 3 কিলোমিটার। দেখো এটিই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এই যে ভূমি আমরা নির্ণয় করেছি, আমাদের এই ত্রিভুজের ভূমি হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো 3 কিলোমিটার। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এবার যদি আমরা একদম নিচে অর্থাৎ 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে চিত্রে। চিত্রে মানে কি? এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রের কথাই কিন্তু বলা হয়েছে যে এই চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠ, এই দেখো এই যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু চতুর্ভুজাকার, তাই না? অর্থাৎ 4টি পাশ কিন্তু ওর রয়েছে, তাই না? এই যে মাঠটি আমরা দেখতে পাচ্ছি, এই মাঠের একটি কর্ণ 30 মিটার। আচ্ছা, কর্ণ দ্বারা কি বোঝানো হয়? কর্ণ মানে হচ্ছে এই দেখো এই যে আমরা 4টি কোণা দেখতে পাচ্ছি, তাই না? এই যে 4টি কোণা, এই এক কোণা থেকে আরেকটি কোণা পর্যন্ত যদি আমরা সোজাসুজি দাগ দিই, দেখো এখানে কিন্তু এই যে একটি দাগ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই দাগটিকেই কিন্তু বলা হয় কর্ণ। ঠিক আছে, অর্থাৎ এই দুটি কোণাকে যে দাগের মাধ্যমে এক করা হয় সেটিকেই কিন্তু বলা হয় কর্ণ। অর্থাৎ এই দাগটিকে কিন্তু আমরা বলতে পারি কর্ণ। তাহলে বলা হয়েছে যে একটি কর্ণ হচ্ছে 30 মিটার, অর্থাৎ এই কর্ণটি হচ্ছে 30 মিটার। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে 30 মিটার, তাই না? এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব, অপর দুইটি কোণ, দেখো অপর দুইটি বলতে কি বোঝায়? এই একটি কোণ এবং এই একটি কোণ, এই দুটি কোণ কিন্তু এখনো বাকি রয়েছে, তাই না? তাহলে এই অপর দুটি কোণ থেকে কি বলা হয়েছে? যে একটির দূরত্ব এই কোণ থেকে কর্ণ পর্যন্ত, এটি যেহেতু কর্ণ, তাহলে কোণ থেকে কর্ণ পর্যন্ত একটির দূরত্ব হচ্ছে 22.5 মিটার। এই দেখো 22.5 মিটার। এবং আরেকটি কোণ থেকে কর্ণের দূরত্ব হচ্ছে 15 মিটার। এই দেখো এখানে বলা হয়েছে কিন্তু 15 মিটার, তাই না? তাহলে এই চিত্রটি আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে বলা হয়েছে কি? যে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে মাঠটি আমরা দেখতে পাচ্ছি, এই মাঠের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই মাঠের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে সেটি কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে বলা হয়েছে। এখন এটিকে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো এই চিত্রটি দেখে একটু কঠিন মনে হলেও এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। কিভাবে করে? দেখো আমরা এইরকম যদি কোনো চতুর্ভুজ দেখতে পাই, তখন আমরা যে কাজটি করব, দেখো এই যে কর্ণটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে তো কর্ণ আগে থেকে আমাদের জন্য অঙ্কন করে দেখানো হয়েছে, তাই না? এইখানে যখন আমরা একটি কর্ণ অঙ্কন করলাম, তখন দেখো আমরা কিন্তু এই কর্ণের মাধ্যমে এই চতুর্ভুজ থেকে দুইটি ভাগে ভাগ করলাম, তাই না? দেখো এই কর্ণের এই পাশ হচ্ছে একটি ভাগ এবং এই পাশ কিন্তু আরেকটি ভাগ, তাই না? এখন আমরা যদি দুইটা আলাদা ভাগে এটিকে একটু দেখি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এই পাশের যে ভাগটি, অর্থাৎ এই পাশে বা পাশে যে ভাগটি হলো, আমরা ধরে নিচ্ছি যে ডান পাশের ভাগটি আমরা একটু মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, অর্থাৎ বা পাশের যে অংশটুকু দেখতে পাচ্ছি, দেখো এইখানে কিন্তু আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? খুবই মজার কিন্তু বিষয়টা। যখন আমরা ভাগ করলাম তখন এইখানে কিন্তু একটি ত্রিভুজ হয়ে গেল। এই দেখো এই একটি বাহু, তারপরে এই একটি বাহু এবং এই একটি বাহু, এই তিনটি বাহু মিলে কিন্তু একটি ত্রিভুজ হয়ে গেল, তাই না? এবং এই ত্রিভুজের যদি আমরা ধরি যে এটি হচ্ছে ভূমি, ঠিক আছে, এটি হচ্ছে ভূমি, তাহলে ভূমি কিন্তু দেয়া রয়েছে আমাদের 30 মিটার, তাই না? এবং এই যে মাঝ বরাবর আমরা যে দাগটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কোণ থেকে কর্ণ পর্যন্ত এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু উচ্চতা, তাই না? আচ্ছা, তাহলে এটি যদি উচ্চতা হয়, উচ্চতা হচ্ছে কত? 22.5 মিটার।
তাই না? তার মানে এই ত্রিভুজের আমরা কিন্তু ভূমি দেখতে পাচ্ছি 30 মিটার এবং উচ্চতা হচ্ছে 22.5 মিটার। আবার একই রকমভাবে যদি আমরা এবারে ডান পাশের চিত্রটিকে লক্ষ্য করি, দেখো এই ডান পাশে যে আরেকটি ভাগ হয়েছে, দেখো এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, এই 3টি বাহু মিলে কিন্তু আরও একটি ত্রিভুজ হয়ে গেল, তাই না? তাহলে এই ত্রিভুজের ভূমি, এই যে কর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে তো আমরা ভূমি ধরেছি। এটি যদি ভূমি হয়, ভূমি হচ্ছে 30 মিটার দেওয়া রয়েছে এবং উচ্চতা দেওয়া রয়েছে কি, দেখো এই যে আমরা কোণ থেকে কর্ণ পর্যন্ত যে দাগটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু উচ্চতা, তাই না? উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 15 মিটার। তাহলে ভূমিও পাচ্ছি আমরা 30 মিটার, আবার উচ্চতা পাচ্ছি 15 মিটার। তাহলে এই দুটি ত্রিভুজের আলাদা আলাদাভাবে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, হ্যাঁ, তারপরে আমরা কি করব, দুটি ত্রিভুজের যে ক্ষেত্রফল পাচ্ছি এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই তো পেয়ে যাব যে এইখানে মোট কতটুকু জায়গা রয়েছে, অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, তাই না? কত সহজ দেখো। তাহলে আমরা শুরুতে এই যে অংশটুকু, এই অংশে অর্থাৎ এই যে ত্রিভুজটা তৈরি করেছি, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটিকে আমরা নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই না? আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আচ্ছা, তাহলে 6 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা এবারে 6 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে দেওয়া আছে চতুর্ভুজের, দেখো যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি, সেই চতুর্ভুজের আমরা লিখব দেওয়া আছে চতুর্ভুজের এক কর্ণের দৈর্ঘ্য, এক কর্ণের, দেখো আমাদের কিন্তু একটি কর্ণ দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ দুটি কোণের একটি কোণ থেকে আরেকটি কোণ পর্যন্ত যে দাগটি আমরা দেখতে পাচ্ছি সেটিই কিন্তু কর্ণ, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে চতুর্ভুজের এক কর্ণের দৈর্ঘ্য কত মিটার? 30 মিটার, তাই না? 30 মিটার, যা দুটি ত্রিভুজকে বিভক্ত করেছে, যা দুইটি ত্রিভুজকে বিভক্ত করেছে। বিভক্ত মানে কি? মানে আলাদা আলাদা দুইটি ত্রিভুজ কিন্তু সৃষ্টি করেছে, তাই না? অর্থাৎ দুইটি আলাদা আলাদা ত্রিভুজ তৈরি করেছে। আচ্ছা, আমরা লিখলাম করেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি আবারও যদি আমরা বোঝার চেষ্টা করি যে কথাটি আমরা লিখলাম দেওয়া আছে চতুর্ভুজের এক কর্ণের দৈর্ঘ্য 30 মিটার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি কর্ণ দেওয়া রয়েছে 30 মিটার, তাই না? তাহলে এই 30 মিটার কর্ণ যা দুইটি ত্রিভুজকে বিভক্ত করেছে, অর্থাৎ এই 30 মিটার কর্ণের মাধ্যমে কিন্তু দুইটি আলাদা আলাদা ত্রিভুজ হয়েছে, তাই না? সেই কথাটিকে আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা লিখব হচ্ছে কি, প্রথম ত্রিভুজের ভূমি। তাহলে যে দুইটি ত্রিভুজ হয়েছে, হ্যাঁ, আমরা বাঁ পাশের যে ত্রিভুজটি হয় সেটিকে কিন্তু আমরা ধরে নিলাম প্রথম ত্রিভুজ। আচ্ছা, দেখো আমি যদি তোমাদের জন্য এখানে একটু অঙ্কন করি সেই চতুর্ভুজটাকে, আমরা দেখতে পাচ্ছি এরকম একটি বাহু রয়েছে, তারপরে এরকম একটি বাহু রয়েছে, এরকম একটি বাহু রয়েছে এবং এরকম কিন্তু একটি বাহু রয়েছে, তাই না? এরকম বাহু রয়েছে। আচ্ছা, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আমরা যে কোণটি দেখতে পাচ্ছি, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটি দাগ দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি এটিকেই কিন্তু বলা হয় কর্ণ। তাহলে এই কর্ণ কিন্তু বলা হয়েছে 30 সেন্টিমিটার, তাই না? বা 30 মিটার। আচ্ছা, বলা হয়েছে 30 মিটার। এবং এই যে কোণটি আমরা দেখতে পাচ্ছি, এই কোণ থেকে কর্ণ পর্যন্ত, এই পর্যন্ত এই যে দূরত্বটা, এটি কিন্তু বলা হয়েছে 22.5 মিটার। এবং এই যে কোণটি আমরা দেখতে পাচ্ছি, এই কোণ থেকে কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ এই কর্ণ পর্যন্ত কিন্তু বলা হয়েছে 15 মিটার, তাই না? আচ্ছা, তাহলে এখন এই যে এই কর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই কর্ণের মাধ্যমে যেহেতু দুটি আলাদা আলাদা ত্রিভুজ হয়েছে, এখন এই পাশের যে ত্রিভুজ এটিকে আমরা ধরে নিচ্ছি প্রথম ত্রিভুজ এবং এই পাশের ত্রিভুজটিকে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমরা এবার লিখব হচ্ছে প্রথম ত্রিভুজের ভূমি। আমরা লিখব হচ্ছে প্রথম ত্রিভুজের ভূমি। প্রথম ত্রিভুজের ভূমি আমরা কিন্তু এই কর্ণটিকে কিন্তু ভূমি ধরেছি, আর এটিকে কিন্তু উচ্চতা ধরেছি, তাই না? ভূমি হচ্ছে 30 মিটার, আমরা লিখলাম হচ্ছে 30 মিটার। এবং উচ্চতা দেখো, উচ্চতা দেওয়া রয়েছে কত মিটার? উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 22.5 মিটার, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে 22.5 মিটার। হ্যাঁ, আচ্ছা, আমরা পাচ্ছি হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে 30 মিটার এবং উচ্চতা 22.5 মিটার। এখন আমরা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা লিখব হচ্ছে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? আমরা এখানে লিখব হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, তাই না? আচ্ছা, শেষে যেহেতু মিটার রয়েছে আমরা কিন্তু শেষে একটি মিটার লিখে দিতে পারি, তাই না? আমরা লিখে দিতে পারি মিটার। এখন যদি এই সূত্রটিকে ব্যবহার করে আমরা এই ক্ষেত্রফলটাকে নির্ণয় করি, দেখো প্রথমে বলা হয়েছে ভূমি রয়েছে কত? ভূমি রয়েছে কিন্তু 30 মিটার। দেখো এখানে বলা হয়েছে ভূমি 30 মিটার, এই ভূমির জায়গাতে লিখে দিলাম আমরা 30, এরপর একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে বলা হয়েছে উচ্চতা রয়েছে কত? 22.5, তাই না? আমরা এখানে লিখে দিলাম 22.5। এখন এরপরে বলা হয়েছে ভাগ 2, তাই না? এরপরে দেখো আমরা শেষে এই বন্ধনীটাকে শেষ করে দিলাম, শেষে রয়েছে মিটার, আমরা লিখে দিলাম মিটার। আচ্ছা, এরপরে আমরা কি করব? এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে গুণও রয়েছে ভাগও রয়েছে, তাহলে এই দুটির মধ্যে আমরা কোনটির কাজ আগে করব? আমরা জানি গুণ এবং ভাগ এই দুটির মধ্যে ভাগের কাজটিকে আগে করতে হয়, তাই না? তাহলে আমরা এই যে 22.5 ভাগ 2 এটির কাজ আমরা শুরুতে করব। তাহলে এখানে বাকি রইল কি? বাকি রইল কিন্তু 30, তাহলে এই 30কে একই রকমভাবে রেখে দিলাম, গুণটাকেও একই রকমভাবে রেখে দিলাম। এখন এই দুটিকে যদি ভাগ করি, অর্থাৎ 22.5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 11.25। হ্যাঁ, এবং শেষে কিন্তু মিটার রয়েছে, আমরা মিটারটাকে একই রকমভাবেই রেখে দিলাম। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমরা এইখানে পাচ্ছি কি 30 গুণ 11.25, তাহলে এখন এই 30কে যদি আমরা 11.25 দ্বারা গুণ করি তাহলে কত হয়? দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করি, 11.25 ওর সঙ্গে আমরা গুণ করব 30কে, তাই না? আচ্ছা, প্রথমে 30-এর শূন্য দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 3 দ্বারা কিন্তু প্রত্যেকটিকেই গুণ করব। শূন্য দ্বারা প্রথমে 5কে গুণ করলে হয় 5 0 0, 5 শূন্য দ্বারা 2কে গুণ করলে হয় 2 0 গুণে 0, 0 এবং 1কে গুণ করলে হয় 1 0 গুণে 0, 0 এবং এই 1কে গুণ করলে হয় 1 0 গুণে আবারও 0। আচ্ছা, নিচের লাইনে এসে আমরা জানি একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবার 3 দ্বারা যদি গুণ করি, 3 এবং 5কে গুণ করলে হয় 3 5 15, 15 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের 1, 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7, লিখে দিলাম 7, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এরপরে 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 আবারও 3। এখন যদি এই দুটি সংখ্যাকে আমরা যোগ করি, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় 5, 0 এবং 7কে যোগ করলে হয় 7, 0 3কে যোগ করলে হয় 3 এবং 3-এর 3 কিন্তু এখানে নেমে যাবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? এইখানে যেহেতু একটি দশমিক ছিল, এই দশমিকটাকে কিন্তু উত্তরে গিয়েও বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক কতটি ঘরের আগে রয়েছে? একটি ঘর, দুইটি ঘর, 2 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, তার মানে এই জায়গাতেও আমরা 1 সংখ্যা 2 সংখ্যা 2 সংখ্যার আগে এইখানে কিন্তু দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা উত্তর পাচ্ছি 337.50। আচ্ছা, আমরা জানি দশমিকের শেষে যদি শূন্য থাকে, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাহলে এটিকে না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারি 337.5, আমরা লিখতে পারি 337.5 মিটার, তাই না? তাহলে এটি কিন্তু প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি, অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা বের করেছি। এবারে এই যে দ্বিতীয় ত্রিভুজটি হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের একই রকম নিয়মেই বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজে ভূমি রয়েছে 30 মিটার এবং উচ্চতা কিন্তু রয়েছে 15 মিটার, তাই না? তাহলে এই দুটিকে ব্যবহার করে দেখো আমরা যদি এর ক্ষেত্রফলটাকে নির্ণয় করি। আচ্ছা, আমার যেহেতু জায়গা কম, আমি তোমাদেরকে এই পাশে করে দেখাচ্ছি। দেখো আমরা এবার যদি লিখি দ্বিতীয় ত্রিভুজের, আমরা যদি লিখি দ্বিতীয় ত্রিভুজের ভূমি, দ্বিতীয় ত্রিভুজের ভূমি, দেখো দ্বিতীয় ত্রিভুজের ভূমি আমাদের বলা হয়েছে কত? আমরা কিন্তু ভূমি পেয়েছিলাম 30, তাই না? 30 মিটার। এবং 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 দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা আমাদের কত রয়েছে? আমরা যদি আবার বইয়ের দিকে লক্ষ্য করে দেখো, উচ্চতা কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত? আমাদের কিন্তু দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে 15 মিটার, তাই না? আমরা লিখে দিলাম 15 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ এই যে ক্ষেত্রফলের সূত্র, এটি কিন্তু আমরা আবারও এইখানে ব্যবহার করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? আমরা লিখব হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তারপর হচ্ছে কি ভাগ 2, তাই না? এবং শেষে মিটার রয়েছে, আমরা লিখে দেবো কিন্তু মিটার। এখানে যেহেতু মিটার রয়েছে আমরা লিখে দেবো মিটার। সরি, আমরা কিন্তু লিখবো হচ্ছে বর্গ মিটার, তাই না? আমরা লিখবো কিন্তু বর্গ মিটার। এখানে একটু ভুল হয়েছে যদিও আমারও, কারণ হচ্ছে কি? কারণ আমরা জানি ক্ষেত্রফল যখন বের করি তখন কিন্তু উত্তরে গিয়ে কিন্তু হয়ে যায় বর্গ মিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু লিখে দেবো বর্গ মিটার।
আমরা কিন্তু লিখব হচ্ছে বর্গ মিটার। সব জায়গাতে কিন্তু আমরা বর্গ কথাটি উল্লেখ করব, ঠিক আছে? এখানে কিন্তু সব জায়গাতে লিখব হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। এখানেও লিখব বর্গ মিটার এবং এই জায়গাতেও লিখব হচ্ছে আমরা বর্গ মিটার, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এই সূত্রটিকে ব্যবহার করে এই ক্ষেত্রফলটি নির্ণয় করি, দেখো প্রথমে আমাদের বলা হয়েছে ভূমি রয়েছে কত 30 মিটার, আমরা লিখে দিলাম হচ্ছে 30। এরপরে একটি গুণ চিহ্ন রয়েছে, গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। উচ্চতা রয়েছে হচ্ছে 15 মিটার, আমরা উচ্চতার জায়গাতে লিখে দিলাম 15 এবং তারপর এরপরে রয়েছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2, তাই না? শেষে রয়েছে বর্গ মিটার, আমরা লিখে দিলাম বর্গ মিটার। আচ্ছা, এরপরে নিচে আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো এখানে আমরা গুণ দেখতে পাচ্ছি, ভাগ দেখতে পাচ্ছি। গুণ এবং ভাগের মধ্যে কার কাজ আগে করতে হয়? আগে কিন্তু ভাগের কাজটিকে করতে হয়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 15 ভাগ 2, তাই না? তাহলে এতটুকু কাজ আমরা প্রথমে করব এবং বাকি যা রয়েছে একই রকমভাবে রেখে দিব। আমাদের শুরুতে রয়েছে 30, আমরা এখানে 30কে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে রয়েছে গুণটাকেও একই রকমভাবে রেখে দিলাম। এখন এই 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? দেখো আমরা যদি 2 দ্বারা 15কে ভাগ করি, হ্যাঁ, আমরা জানি যে 2 দ্বারা 15কে ভাগ করলে 7 বার ভাগ করা যাবে, তাই না? আমরা জানি 7 দুগুণ 14, তাই না? 7 দুগুণ 14। এখন এই 15 থেকে 14কে বিয়োগ করলে কিন্তু থাকে আমাদের 1। এখন এই 1কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, তাই না? যার কারণে আমরা এবারে কী করব? আমরা এবারে যে কাজটি করব, এই জায়গাতে একটি দশমিক দিয়ে এইখানে কিন্তু একটি শূন্য আমরা নিয়ে আসব, তাই না? তাহলে এখানে দশমিক দিলাম, দশমিকের পরিবর্তে আমরা এই জায়গাতে একটি শূন্য দিলাম। আচ্ছা, এখন কিন্তু এখানে হয়ে গেল 10। এবারে 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 দুগুণ 10। দেখো এবারে 10 থেকে 10 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা উত্তর পাচ্ছি কিন্তু 7.5, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 7.5। তাহলে আমরা এই যে 15কে 2 দ্বারা ভাগ করলাম, আমরা পাচ্ছি যেহেতু 7.5, এখানে লিখে দিলাম 7.5 এবং শেষে বর্গ মিটার রয়েছে, আমরা লিখে দিলাম বর্গ মিটার। আচ্ছা, এখন আমাদের এইখানে বলা হয়েছে 30 গুণ 7.5। এবারে 30কে যদি আমরা 7.5 দ্বারা গুণ করি, দেখো আমরা প্রথমে লিখলাম হচ্ছে 7.5 এবং নিচে লিখলাম হচ্ছে 30। আচ্ছা, আমরা যেটি আগে পরে লিখি তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে দেখো এই শূন্য দ্বারা প্রথমে উপরে দুটিকে গুণ করব, তারপরে 3 দ্বারা কিন্তু দুটিকেই গুণ করব। শূন্য দ্বারা 5কে গুণ করলে হয় 5 শূন্য গুণে 0, 0 এবং 7কে গুণ করলে হয় 7 শূন্য গুণে 0। এরপরে নিচে লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 3 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে হয় 3 5 15, 15 5কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের 1। 3 এবং 7কে গুণ করা হয় 3 7 21, 21-এর সঙ্গে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই তাহলে হয়ে যায় 22, তাই না? আমরা এখানে লিখে দিলাম 22। এখন দেখো আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় 5, 2 এর 2 নেমে যাবে, 2 এর 2 নেমে যাবে, তাই না? এখন এইখানে এসে কিন্তু আমরা এবারে দশমিকটাকে বসাবো, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? 1 সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে এখানেও 1 সংখ্যার আগে এই জায়গাতে দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 225.0। আমরা জানি দশমিকের পরে যদি শূন্য থাকে এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে বলতে পারি শুধুমাত্র 225। তাহলে আমরা এখানে লিখতে পারি 225 বর্গ মিটার। এখন এই যে দুটি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করলাম, দেখো এই যে হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এবং এটি হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই দুটি ত্রিভুজকে যখন আমরা এক করে দেব তখন কিন্তু এই দুটি ত্রিভুজ মিলে সেই যে চতুর্ভুজাকার যে মাঠ, সেই মাঠের সমান কিন্তু হয়ে যাবে, তাই না? আমাদের কিন্তু সেই মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যেহেতু মাঝখানে একটি দাগ দিয়ে, অর্থাৎ আমরা এই যে চতুর্ভুজটা ছিল সেই চতুর্ভুজটাকে কিন্তু দুটি ভাগে ভাগ করেছিলাম, তাই না? দুটি ভাগে ভাগ করার পরে কিন্তু দুই পাশে দুটি ত্রিভুজ হয়েছিল। তাহলে এই হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, এই হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা এক জায়গাতে নিয়ে আসি তাহলে কিন্তু সেই যে চতুর্ভুজ আকৃতি ছিল সেই চতুর্ভুজ আকৃতিটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কিন্তু পেয়ে যাব সেই চতুর্ভুজের ক্ষেত্রফল কত। তার মানে এই দুটি ক্ষেত্রফলকে যদি আমরা এবারে যোগ করে দিই, দেখো আমরা এবারে নিচে কি লিখব? আমরা কিন্তু এবারে লিখব হচ্ছে সুতরাং কি লিখবো? আমরা লিখব চতুর্ভুজটির ক্ষেত্রফল। আমরা লিখব হচ্ছে চতুর্ভুজটির ক্ষেত্রফল। এখন আমরা কি করব? প্রথমে যেহেতু পেয়েছি 337.5, আমরা লিখব 337.5। এর সঙ্গে আমরা যোগ করব কাকে? এর সঙ্গে কিন্তু আমরা যোগ করব এই যে আরেকটি ক্ষেত্রফল আমরা পেয়েছি, তাই না? 225 এবং শেষে কিন্তু আমরা লিখে দেব বর্গ মিটার। আচ্ছা, এখন যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে
দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু শুরুতে যোগ করতে হয়, তাই না? এখানে দশমিকের পরে রয়েছে 5, এখানে কিন্তু দশমিকের পরে কিছুই নেই, তাই না? তার মানে আমরা কিন্তু এখানে দশমিকের পরে ধরে নিতে পারি 0, তাই না? কারণ এখানে কিন্তু দশমিক নেই, তাই না? তাহলে এখানে যদি একটি দশমিক থাকে তাহলে এরপরে যেহেতু আর কিছুই নেই তার মানে আমরা ধরে নিতে পারি 0, তাহলে এই 5-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়। আমরা শেষে লিখে দিলাম 5। এরপরে দেখো এখানে যেহেতু 5-এর আগে একটি দশমিক রয়েছে আমরা দশমিকটাকে একই জায়গাতে রেখে দিলাম, তাই না? এখন এটি হচ্ছে দশমিকের আগের সংখ্যা এবং এটিও কিন্তু দশমিকের আগের সংখ্যা। এখন এই আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 5, আমরা 7 এবং 5কে যোগ করলে হয় কত? আমরা জানি 7 এবং 5 মিলে হয়ে যায় 12, তাই না? 7 এবং 5 মিলে হয় কিন্তু 12, 12-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এখন এখানে দেখতে পাচ্ছি আগে রয়েছে 3, এখানে আগে রয়েছে 2, 3 এবং 2কে যোগ করলে হয় 5, 5-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 6, আমরা এখানে লিখে দেবো 6, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এখানে শুরুতে রয়েছে 3, এখানে রয়েছে 2, তাহলে 3 এবং 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে আমরা মোট পাচ্ছি 562.5 বর্গমিটার, তাই না? 5 বর্গ মিটার, এটিই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ এটি দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি যে খেলার মাঠের কথা বলা হয়েছিল সেই চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 562.5 বর্গমিটার। ঠিক আছে, আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।